ভারতবর্ষ একটা দোদুল্যমান জায়গায় রয়েছে। 2014-তে অনেকে বলছেন নাকি দেশটা স্বাধীন হয়েছে। দেশটা সেদিনই স্বাধীন হয়ে গেছিল যেদিন বুদ্ধ মহাবীর জন্মেছিলেন। দেশটা সেদিনই স্বাধীন হয়ে গেছিল যখন শঙ্করাচার্যরা জন্মে আমাদের দেশে 4টি শঙ্করাচার্য হিন্দুদের থট প্রসেসকে বহমান করার জন্য স্থাপন করেছিলেন। আমাদের দেশে চৈতন্য জন্মেছিলেন, সেদিন দেশটা দেশ হয়ে গেছিল। তারপরে তো রামকৃষ্ণ পরমহংস দেব, এরকম অনেক মানুষ আছেন, তারা দেশটাকে দেশ করে দিয়ে গেছেন। রাজা রামমোহন রায় দেশটাকে দেশ করে দিয়ে গেছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দেশটাকে দেশ করে দিয়ে গেছেন, সুলে সাহাব দেশকে দেশ করে দিয়ে গেছেন। এরকম হাজারো হাজারো নাম আছে। নতুন করে আর এটাকে দেশ হিসেবে স্থাপিত করে মুসলমানদের ভয় দেখাতে হবে না। আমরা একসঙ্গে একটি ভারতীয় জাতি। যৌথ জীবন যাপন বিভিন্ন সংগঠনকে নিয়ে মানুষের সমস্যার সমাধান করার জন্য। তাই এই ট্র্যাপে পা দেবেন না, হিন্দু মুসলিম ট্র্যাপে 2024-এ বসে পা দেবেন না। কারণ ভারতবাসীরাই মার্সে যাবে, কোনো মোদি মার্সে যাবেন না। আমাদের দেশের সায়েন্টিস্টরা আমাদেরকে মার্সে নিয়ে যাবে, ইউরেনাসে নিয়ে যাবে, দেশের সমস্যার সমাধান করবে, গঙ্গাকে পরিষ্কার করবে। আসছিলাম বাড়ি থেকে ধুবিঘাট, আজকে একটা অনুষ্ঠান কভার করব। তো টোটোতে একাই ছিলাম। তো টোটো ড্রাইভারের সঙ্গে যা কথা হয়, উনি বলছেন চোরেদের শাস্তি দিতে হয় না। চোরেদের তো শাস্তি 1000 বছর ধরে দেওয়া হচ্ছে। আমাদের দেশে 98% ভালো লোকেরা কি করছে? তারা যদি ঘুমিয়ে থাকে আর চোরের কথা বলে, তাহলে কি দেশে চেঞ্জ আসতে পারে? তো টোটো সংগঠনের একজন লিফলেটটা এখন ধরে রয়েছেন, লিফলেটটা এবার নামিয়ে দিন। আপনি আপনার কথা বলুন। আপনি যদি ভালো লোক হন, তাহলে কি আপনার কাজ না দেশের জন্য ভালো কাজ করা, নাকি অসহায়ের মতন সারা জীবন কাটিয়ে মারা যাবেন? কোনটা? অবশ্যই আমাদের ভালো কাজ করার দিকে মন দিতে হবে, অবশ্যই। তাহলে চোরেদের গল্প করবেন না নিজেদের গল্প করবেন? নিজেদের গল্প করব। আমি আমার যে লিফলেট, যেটা কালকে লাইভে 10,000 লোক দেখলেন, সেই লিফলেট ওনাকে দিয়ে দিয়েছে। এবং আমি মনে করি আমাদের দেশের নিচের লেভেল থেকে যদি মানুষেরা কাজ শুরু করে, এই 76 বছরে যে ভুলগুলো হয়েছে সেগুলোকে নেক্সট 76 বছরে শুধরে দেওয়া যাবে। আর আমি একদম বেট করে বলছি, ওনারা যদি কাজটা ঠিক করে করেন, বছরের শেষে লাখ লাখ টাকা ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে থাকবে। তাই আপনি যে ধরনেরই টোটো সংগঠন করে থাকুন বাংলায়, মনে করে যোগাযোগ করবেন। আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। ধন্যবাদ দাদা। আপনার নামটা? সুব্রত আদক। সুব্রত আদক, শ্রীরামপুর ধুবিঘাটের একদম পাশে। দরকার পড়লে আবার এসে ওনার সঙ্গে যোগাযোগ করে নেবো। আর আমার লিফলেটে তো নাম্বার রয়েছে, উনি চাইলে আমাদেরকে যোগাযোগ করে নেবেন। ভাবনামুখ ও কথামুখের এখন 50,000 সাবস্ক্রাইবার। আমরা চাইব একদম নিচের লেভেল থেকে খেটে বড় হন। রাহুল গান্ধীর মতন হাঁটতেই পারেন, আর ইচ্ছে করলে দেশের জন্য প্রাণ দিতেই পারেন, তাতে দেশে কোনো চেঞ্জ আসেনি। তাই শহীদের রক্ত হবে না কো ব্যর্থ, মানে প্রত্যেকটা মানুষের খিদে মেটাতে হবে। আর তার জন্য PM হতে হবে না। উনিও হতে পারেন, আমিও হতে পারি, আপনিও হতে পারেন। ধন্যবাদ। ভাবনামুখের আরেক এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। খবরের ভেতরে খবর হলে কেমন হয়? কালকে অদ্ভুত একটা অ্যালিগেশন মহুয়া মিত্র দিয়েছেন যে আমাদের দেশে একজন সাংসদ, তার মানে মিনিস্টারের প্যাডে কাগজ যেত এবং সেই কাগজ দেখে টাকা হতো, মানে গরু পাচারের টাকা এইভাবে তারা পেতেন। তো আমি বুঝলাম না মহুয়া মিত্রটাকে। মহুয়া মিত্র তো সবে 5-6 বছর হলো তিনি সাংসদ হয়েছেন, MP হয়েছেন। এর অনেক আগের থেকে গরু পাচার তো চলছে। আমাদের দেশে আছে, CBI আছে, ED আছে, এবং জানি না নিয়া আছে, আরো কত কি আছে। আজ অব্দি আমাদের দেশে পার্লামেন্টের ডিবেটে এই প্রশ্ন উঠলো না, যারা নিজেদেরকে ন্যাশনালিস্ট ফোর্স বলেন, গরুকে মা বলেন, যে গরু পাচারটাকে বিজনেস কেন করা হলো না বাংলাদেশের সঙ্গে, যাদেরকে ডাকা হলো এইবারকার আমাদের নতুন যে শপথ নিলেন আমাদের দেশের পুরনো প্রাইম মিনিস্টার। তো বাংলাদেশের সঙ্গে গরু পাচার, পাকিস্তানের সঙ্গে গরু পাচার, অসুবিধে কোথায় ছিল? অফিসিয়াল বিজনেসে কোটি কোটি টাকা দেশের তহবিলে ঢুকতো। মহুয়া মৈত্রের অ্যালিগেশনের পর জিনিসটা সত্য হয়ে আমাদের সামনে যদি উজাড় হয়, তাহলে আমাদের দেশের মিডিয়ারা কি শুয়েছিল নাকি এতদিন? আমার মতন ছোট চ্যানেল যদি এই কাজ করে থাকে, তাহলে বড় চ্যানেলরা তো এতদিনে গরু পাচারকে সামনে রেখে
একটা মুভমেন্টে কনভার্ট করে দেওয়ার কথা। তবুও আপনাদের স্বার্থে একটি বড় চ্যানেল কি শোনাচ্ছে সেটাকে শুনিয়ে দিই। মাংস পাচার, সাংসদ মহুয়া মৈত্রের দাবিতে এবার শিলমোহর এক মাংস পাচারকারীর মন্তব্যে। জানা গেছে মাংস পাচারের টাকার ভাগ হতো মন্ত্রী ঘনিষ্ঠ। ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী। নারায়ণ গোস্বামী অমুক গোস্বামীকে আমি চিনি না, চেনার চেষ্টাও করছি না। আপনি ঘরের ভেতরে বসে এইগুলো তো ভাবতে পারেন। আমাদের দেশের সবচেয়ে বিগেস্ট ইস্যুটা কি, যেটাকে নিয়ে কোনো ভোটে কথাও হয় না, মেয়ে পাচার, ছেলে পাচার, মানুষের অদৃশ্য হয়ে যাওয়া, মানে হারিয়ে যাওয়া এই শহর থেকে। যেখানে দেশের লোকেরা সিএ নিয়ে ফাইট করছেন হোম মিনিস্টার, আমাদের দেশে কিডন্যাপিংকে আটকানোর মতন ক্ষমতা নেই, সেটা নিয়ে বলারও সাহস নেই। সেভ ড্রাইভ সেভ লাইফ, আমি জানি না বছরের পর বছর সেভ ড্রাইভ সেভ লাইফ করার পরেও কি করে কোনো ট্যাক্সির থেকে ফাইন নেওয়া যায়, যে কোনো গাড়িওয়ালাকে ফাইনও করা যায়। তাদের তো স্যালিউট করা উচিত। না, আমরা এতদিন চেষ্টা করব, আপনাদেরকে শেখাতে পারিনি, অশিক্ষিত একটা শিক্ষিত দেশ। কিন্তু আজকের বিষয় এর ওপরে 2026-এর ইলেকশনের দামামা বেজে গেছে। এটা বোঝার জন্য এটা বোঝা দরকার যে ফিরহাদ হাকিম একজন বক্তব্য রাখলেন। তো ফিরহাদ হাকিম তো লাস্ট 10 বছর ধরে পিপুলস রিপ্রেজেন্টেটিভের কাজ করেন, মানে ইলেক্টেড লোকেরা কোনো নেতা নয়। এই কনসেপ্টটা থেকে যদি বেরিয়ে আসেন, তাহলে নেতারা যখন কোনো বক্তব্য রাখেন সেটাকে খুব সিরিয়াসলি নেবেন না। সেটা প্রাইম মিনিস্টার হোক, চিফ মিনিস্টার হোক, শুধু একটা জিনিস সিরিয়াসলি নেবেন, যে কাজটা তারা করে উঠতে পারেন না, এটাকে খুব সিরিয়াসলি নেবেন। তাহলে পরের বার আর ভোট দিতে হবে না কষ্ট করে। তারা ফাইন্যান্সিয়াল কি কি কথা বলছেন, এটাই মোস্ট ইম্পর্টেন্ট। একটা মিনিস্টারের ক্ষমতা নেই একটা চাকরি দেওয়ার, একটা পার্টির ক্ষমতা নেই একটা ভিখারিকে বড়লোক করার। তাহলে বাদ বাকি যা আপনি শুনছেন সেটা হচ্ছে বাবা ব্ল্যাক শিপ, হ্যাভ ইউ এনি হুল? ইয়েস স্যার 3 bags full। ফিরহাদ হাকিম জন্মেছেন একটি মুসলিম ঘরে, এবার তাকে বক্তব্য রাখতে বলা হয়েছে। তিনি তো পরিষ্কার বলেছেন যারা মুসলিম ঘরে জন্মেছে তারা মহান। তা আপনি যদি হিন্দু হন, আপনাকে যদি বক্তব্য রাখতে বলা হয়, তাহলে তো আপনি বলবেন যে যারা হিন্দুর ঘরে জন্মেছে তারা মহান। পিএম তো প্রায় রোজই বলেন। তো ফিরহাদ হাকিম আলাদা করে কি বলেছেন? ফিরহাদ হাকিম বিজেপির কথা একটা স্টেটমেন্ট রেখেছেন, সেটা শুনে আবার সেই তার আশেপাশের মুসলিমরা বাবা করছিল। 2026-এর ইলেকশনও মুসলিম হিন্দু হবে, যেটা ফেভারিট টপিক অফ তৃণমূল অ্যান্ড বিজেপি। এর বাইরে যে অন্য পার্টিরা আছে, ইন্ডিয়ান গঠবন্ধন আছে, তাদেরকে হাওয়া দেওয়া যাবে না বাংলায় বা যে কোনো জায়গায় ভারতবর্ষে। ভারতবর্ষের হিন্দুরা বিলিভ করেন এখনো, এত বছর, 1000 বছর সঙ্গে থাকার পরেও, যে ব্রিটিশরা ছিল আসল এনিমি অফ দিস কান্ট্রি। তাও তারা প্রচুর কাজ করে গেছে। আমাদের এই কনস্টিটিউশনকে এমন করে লেখা হয়েছে যে স্বাধীনতার এত বছর পরেও জেলের ভেতরে ঠুসে ঠুসে দেশের লোককে ঢোকানো হচ্ছে। এত এত সিবিআই, এত লয়ারদের বাবারা জাজরা থাকা সত্ত্বেও একজন নিজেকে প্রশ্ন করেনি যে এত লোক জেলের ভেতরে কেন, তাদেরকে ফ্রিতে খাওয়ানো হয় কেন? এটা আবার আরো বড় স্ক্যাম। বাড়ির লোকেরাও তাদের ফিটা দিয়ে দিতে পারতো, দেশের কোটি কোটি টাকা বেঁচে গেলে দেশের জন্য যারা ভালো কাজ করছেন, যারা পদ্মশ্রী, এমন শ্রী তেমন শ্রী পাচ্ছেন, তাদেরকে নিয়েও দেশটা এগোতে পারত। আমাদের দেশ সেন্ট সেন্টার খুলতে পারত, কারণ মাদার টেরিসা এখানে জন্মে সেন্টহুড পেয়েছেন। এরপরে ভালো মানুষদেরকে প্রমোট করলে দেশটা আরো সুন্দর হয়ে যেত। কিন্তু সেই নেতার খপ্পরে পড়ে ফিরহাদ হাকিমকেও নেতা ভাবতে শুরু করেছেন আমাদের দেশের লোক। রিপ্রেজেন্টেটিভরা কোনোদিন নেতা হতে পারবেন না, তারা দেশের টাকাকে শুধু 9-6 করতে পারবেন। এবং আরো ভালো করে 9-6 করার জন্য আমরা তাদেরকে আবার করে ভোট দেব, কারণ সেকেন্ড টাইম, থার্ড টাইম। 34 বছর কাজ করেও সিপিএম এর এই শিক্ষাটা হয়নি, কংগ্রেসেরও হয়নি। তাই আমাদের দেশের লোকেরা যারা পার্লামেন্টে পৌঁছতে পারে না, সংসদে পৌঁছতে পারে না, তারা কাজ করে না, তারা শুধু বকে যায়। বাংলায় যেটাকে বলা হয় বকা। কাজ করে দেখান। এর বাইরে তো বিবেকানন্দ কাজ করে দেখালেন,
নেতাজি ব্রিটিশদের হাত থেকে 1943-তে আমাদের দেশকে স্বাধীনতার ঘোষণা করলেন। তাকে কারোর থেকে পারমিশন নিতে হয়নি, ডমিনিয়ন স্টেটাসে সিগনেচারও করতে হয়নি। তাই ভারতবর্ষ একটা দোদুল্যমান জায়গায় রয়েছে। 2014-তে অনেকে বলছেন নাকি দেশটা স্বাধীন হয়েছে। দেশটা সেদিনই স্বাধীন হয়ে গেছিল যেদিন বুদ্ধ মহাবীর জন্মেছিলেন। দেশটা সেদিনই স্বাধীন হয়ে গেছিল যখন শঙ্করাচার্যরা জন্মে আমাদের দেশে 4টি শঙ্করাচার্য হিন্দুদের থট প্রসেসকে বহমান করার জন্য স্থাপন করেছিলেন। আমাদের দেশে চৈতন্য জন্মেছিলেন, সেদিন দেশটা দেশ হয়ে গেছিল। তারপরে তো রামকৃষ্ণ পরমহংস দেব, এরকম অনেক মানুষ আছেন, তারা দেশটাকে দেশ করে দিয়ে গেছেন। রাজা রামমোহন রায় দেশটাকে দেশ করে দিয়ে গেছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দেশটাকে দেশ করে দিয়ে গেছেন, সুলে সাহাব দেশকে দেশ করে দিয়ে গেছেন। এরকম হাজারো হাজারো নাম আছে। নতুন করে আর এটাকে দেশ হিসেবে স্থাপিত করে মুসলমানদের ভয় দেখাতে হবে না। আমরা একসঙ্গে একটি ভারতীয় জাতি। তাই কোনো ফিরহাদ হাকিম, কোনো মিস্টার মোদি, কোনো বিজেপির নেতা, কোনো তৃণমূল নেতার ভাষণে যখনই হিন্দু মুসলিম আসবে, বুঝে নেবেন তারা নিজেদেরকেই মাইনাস করতে বসেছেন। 2026-এর ইলেকশন হবে এমপ্লয়মেন্ট, 2026-এর ইলেকশন হবে আমাদের বাংলাতে, যারা বাংলায় ভোট দেব, যে কটা চাকরি তৃণমূল তৈরি করতে পারলো আর সিপিএম বাইরের থেকে কি কাজ করতে পারলো। সেই অক্সিজেন সিলিন্ডার আর 5 টাকার যাদবপুরের ক্যান্টিন নয়। সিরিয়াসলি তারা কোন কাজটা করতে পারবে, এখন থেকেই তাকে রাস্তায় নামতে হবে। তার কারণ অনেক চ্যানেল এবার এটাকে তুলে ধরবে। ফিরহাদ হাকিম কেন, কেউই লিডার নয়। যারা মানুষের ভোট পেয়ে আসে তারা কিছু স্পেসিফিক কাজ করার জন্য একটা ম্যানিফেস্টো ছাপে। সেই ম্যানিফেস্টোকেও যে কাজগুলো তারা লেখে সেগুলো করে উঠতে পারে না, তাই দান ছত্রে আসে, যেভাবে আপও এসছে। কিন্তু কোন লিডার যদি জন্মাতো আমাদের দেশে ইলেকশন প্রসেসে, তাহলে তারা কোঅপারেটিভ মুভমেন্ট করতো, তারা সোলার মুভমেন্ট করতো, তারা ব্লাড নিয়ে মুভমেন্ট করতো, তারা থ্যালাসেমিয়া নিয়ে মুভমেন্ট করতো, অঙ্গ পাচারকে আটকানোর জন্য মুভমেন্ট করতো, চাকরি দেওয়ার জন্য মুভমেন্ট করতো। আমাদের দেশে নেতাদের বাইরে প্রচুর সংগঠন কাজ করছে। এপিডিআর, সিপিডিআর, এইভাবে তিস্তা শীতলবাদের সংগঠন, এইভাবে হাজারো হাজারো কোটি কোটি ধার্মিক সংগঠনরাও দেশের স্বার্থে কাজ করছেন, মানুষকে খাওয়াচ্ছেন, চাকরি দেওয়ার চেষ্টা করছেন, কলেজ করছেন। এইভাবে আরেকটা দল চলে এসছে সামনে, যৌথ জীবন যাপন, বিভিন্ন সংগঠনকে নিয়ে মানুষের সমস্যার সমাধান করার জন্য। তাই এই ট্র্যাপে পা দেবেন না, হিন্দু মুসলিম ট্র্যাপে 2024-এ বসে পা দেবেন না। কারণ ভারতবাসীরাই মার্সে যাবে, কোনো মোদি মার্সে যাবেন না। আমাদের দেশের সায়েন্টিস্টরা আমাদেরকে মার্সে নিয়ে যাবে, ইউরেনাসে নিয়ে যাবে, দেশের সমস্যার সমাধান করবে, গঙ্গাকে পরিষ্কার করবে। আমরা সেই দিকে যেন তাকিয়ে থাকি। তাই এরপরে যখন এই ধরনের কোনো মেসেজ আসবে ডিলিট করে দেবেন। আমি তো ফিরহাদ হাকিমকে নিয়ে ভাবিও নি, আমাকে কেউ ভিডিও পাঠিয়েছিল, ডিলিট করে দিয়েছে, আপনাদেরকে দেখাচ্ছিও না। নেতা সেই মানুষ যে দেশের গরিবী দূরীকরণের প্রথম পা বাড়াবে। এই মুহূর্তে আমাদের দেশে নেতা নেই। যারা গরু পাচারকে বিজনেসে কনভার্ট করতে পারেনি তারা কিসের নেতা? যারা খিদে মেটাতে পারে না তারা কিসের নেতা? নিজেকে প্রশ্ন করুন, উত্তর পেয়ে যাবেন। আজকের মতন এতটাই। আমাকে শোনার জন্য ধন্যবাদ। আমি নরেশ জৈন, এবং চ্যানেলটিকে মনে করে লাইক করবেন। বলছে আপনি লাইক না করলে নাকি আমরা এগোতে পারবো না।